প্রথম দু দফার নির্বাচন পেরিয়ে আমরা এগিয়ে চলেছি তৃতীয় দফার দিকে। আর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের এই তৃতীয় দফা যত এগিয়ে আসছে তত একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, আর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মঞ্চে বিচিত্র চরিত্রের কোনো অভাব নেই। অদ্ভুত তাদের মুখের ভাষা, অদ্ভুত তাদের কাজ, অদ্ভুত তাদের ব্যবহার, এবং এই মুহূর্তে সবাই হাত জোর করে আপনার সামনে দাঁড়িয়ে বলছে আপনার ভালো করতে চায়। এই ভালো করার এই যে উথলে পড়া একটা উচ্ছ্বাস, সেটা নির্বাচনের আগে যতটা দেখা যায় তার পরবর্তী 5 বছরে যদি তার ছিটে ফোটাও দেখা যেত তাহলে হয়তো আজকের চিত্রটা আলাদা হতো। যাই হোক, আজকের পর্ব শুরু করার আগে একটা বিষয় নিয়ে একটু কথা বলি, আর সেটা হলো স্লোগান। এই স্লোগান জিনিসটার নিজস্ব একটা আলাদা মাত্রা আছে। একবার যদি ঠিকঠাক বসে যায়, একবার যদি ঠিক জায়গায় লেগে যায়, তাহলে মানুষের মুখে মুখে ঘোরে। যেমন এবারের নির্বাচনের একটা স্লোগান হলো খেলা হবে, যেটা সবাই বলছেন, সবার মুখে মুখে ঘুরছে। এই খেলা হবে স্লোগানটা বাংলাদেশের এক ব্যক্তিত্বের কাছ থেকে ধার করা, কিন্তু সেটাকে সুর দিয়ে একটা গান তৈরি করে নুন ঝাল মিষ্টি দিয়ে বেশ অন্যরকম করে পরিবেশন করা হচ্ছে। এইবারে আসি মূল দলগুলির স্লোগানের কথায়। যেমন বিজেপির এবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দুটো স্লোগান হলো সোনার বাংলা এবং আর নয় অন্যায়। খুব বুদ্ধিমান একটা প্লেসমেন্ট, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আর অন্যায় নয়, এবং আর অন্যায় যদি আপনারা না সহ্য করেন তাহলে বিজেপিকে ভোট দিন, এবং বিজেপি এলে তারা সোনার বাংলা গড়ে তুলবে। এইরকম একটা ন্যারেটিভ যে আর নয় অন্যায়, অন্যায় সহ্য করো না এবং অন্যায়ের প্রতিবাদ স্বরূপ বিজেপিকে ভোট দাও, বিজেপি এসে তৈরি করবে সোনার বাংলা। এইবার আসি তৃণমূলের স্লোগানে। তৃণমূলের এবারে স্লোগান হলো বাংলা নিজের মেয়েকেই চায়। এই স্লোগানটার কিন্তু দুটো লেয়ার রয়েছে। যেমন এই বাংলা নিজের মেয়েকেই চায়, এখানে বাংলা কথাটা বলে বহিরাগত তত্ত্বটাকে আরেকবার ধাক্কা দেওয়া হচ্ছে যে অন্যরা বাইরের লোক কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাংলারই লোক। এবং তারই সঙ্গে এই যে মেয়ে বলা হচ্ছে, এতদিন বলা হতো দিদি। এবার প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারে বলেন যে এটা একটা মাইন্ডসেট তৈরি করার বিষয়। যখন বলা হয় দিদি, তার মানে হচ্ছে ঝড়ঝাপটা আসুক, বিপদ আসুক, আপনি দিদির কাছে যাবেন, দিদি আপনাকে সামলাবেন, দিদি আপনাকে বাঁচাবেন। দিদি মানে একজন অভিভাবক। কিন্তু যখনই দিদি মেয়ে হয়ে যাচ্ছেন তখনই বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে মেয়েকে আপনি আগলে রাখবেন, আপনি সামলে রাখবেন। এইভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এবং সবশেষে বাম এবং সংযুক্ত মোর্চার যে স্লোগানগুলি রয়েছে সেখানে তিনটি দলের কথাই সামনে রাখা হচ্ছে। যেমন একটা স্লোগান হচ্ছে এইবারে বাম চাই, যেখানে বামফ্রন্টের কথা অবশ্যই বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে চাকরির খাম চাই। এই খাম, এইটা হলো রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির সিম্বল, যেটাকে নিয়ে আইএসএফ বা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবারে নির্বাচনী লড়াইতে নেমেছে। এবং সবশেষে বলা হচ্ছে সব হাতে কাজ চাই। এই হাত হলো কংগ্রেসের সিম্বল, কাজেই এখানে কংগ্রেসের কথা বলা হচ্ছে। যাই হোক, এইবারে আসি তৃতীয় দফার নির্বাচনের প্রার্থীদের কথায়। তৃতীয় দফার নির্বাচন 6ই এপ্রিল, ফলাফল বেরোবে 2রা মে। এর আগে আমরা দুটি পর্ব করেছি প্রার্থীদেরকে নিয়ে, তৃতীয় দফার নির্বাচনের প্রার্থীদেরকে নিয়ে, এবং আজকে আরও একবার আমরা তৃতীয় দফার প্রার্থীদেরকে নিয়ে কথা বলবো। প্রথমেই আসি হরিপালের কথায়। হরিপালের প্রার্থীর ব্যাপারটা একটু ঘাঁটা। যেমন হরিপালে আইএসএফ এর তরফ থেকে দাঁড়িয়েছেন শিমুল সোরেন। শিমুল সোরেন হলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রেসিডেন্ট। যদিও আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হয়ে চারিদিকে আব্বাস সিদ্দিকী প্রচারে যাচ্ছেন, কিন্তু খাতায় কলমে এই দলটির প্রেসিডেন্ট হলেন শিমুল সোরেন, যিনি রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টির সিম্বল খাম নিয়ে আইএসএফ এর প্রার্থী হিসেবে, সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী হিসেবে হরিপাল থেকে লড়াই করবেন। এই হরিপালে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন একদা তৃণমূলের এবং কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দল ছেড়ে বেরিয়ে আসা সমীরণ মিত্র। তিনি বিজেপিতে যোগদান করেছেন এবং হরিপাল থেকে বিজেপির প্রার্থী হিসেবে তিনি দাঁড়াচ্ছেন। আমরা এখন দেখি যে বিভিন্ন দল থেকে প্রার্থীরা বেরিয়ে নতুন দলে গিয়ে পুরনো দলের বাপান্ত করছে, তাদের সম্বন্ধে বিষোদ্গার করছে, কিন্তু সমীরণ বাবু এই ব্যাপারটির সম্পূর্ণ বিপক্ষে। তার বক্তব্য হলো যে রাজনীতি করার কারণটাই হচ্ছে মানুষের জন্য যাতে কাজ করা যায়। আমার পুরনো দলে থেকে সেই কাজটা কঠিন হয়ে যাচ্ছিল, তাই এই অবস্থান বদল। তবে তার মানে এই নয় যে আমি কারোর সম্বন্ধে কুকথা বলবো বা কারোর সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য করব। এখানে অর্থাৎ হরিপালে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন ডক্টর করবী মান্না। সিঙ্গুরের তৃণমূল প্রার্থী, তৃণমূল নেতা এবং অত্যন্ত হেভিওয়েট একজন ক্যান্ডিডেট বেচারাম মান্নার স্ত্রী ডক্টর করবী মান্না। এই হরিপালের সিটটা থেকে ডক্টর করবী মান্নাকে দাঁড় করানোর একটা বড় কারণ হিসেবে অবশ্যই উঠে আসছে যে সিঙ্গুরের একদম পাশেই হরিপাল, এবং দল নিশ্চয়ই আশা করছে যে বেচারাম বাবু এই দুটো সিটই দলকে এনে দিতে পারবে। এইবারে আসি তারকেশ্বরের কথায়। তারকেশ্বরে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন স্বপন দাশগুপ্ত। ছিলেন সাংসদ, নেমে এলেন বিধানসভা নির্বাচনী লড়াইতে। স্বপন বাবু বিজেপির অত্যন্ত পরিচিত একটি নাম।
বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে দেখা যায়। তাছাড়া নাগরিকত্ব আইনের সপক্ষে কথা বলে বেশ কিছুদিন আগে বিশ্বভারতীতে তিনি বিক্ষোভের মুখেও পড়েছিলেন। সেই স্বপন দাশগুপ্ত তারকেশ্বর থেকে নামছেন এই নির্বাচনী লড়াইতে। তিনি ছিলেন রাজ্যসভার সাংসদ। প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পরে তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র এটা পয়েন্ট আউট করেন যে তিনি কিন্তু এখনো সাংসদ পদে রয়েছেন। তারপরেই ইস্তফা, যদিও তার এই সদস্য পদের বেশি দিন বাকি ছিল না। এখন মনোনীত সদস্য থেকে মানুষের বেছে নেওয়া প্রার্থী তিনি হতে পারেন কিনা সেটাই দেখার বিষয়। যদিও বিরোধীদের বক্তব্য যে নির্বাচনী লড়াইতে বা মেঠো রাজনীতিতে এরকম টুপ করে নেমে পড়া যায় না, কিন্তু তারপরেও স্বপনবাবু আত্মবিশ্বাসী। শিরায় শিরায় রক্ত, আমরা ভাইজানের ভক্ত। আব্বাস সিদ্দিকের দলের সমর্থকদের কাছ থেকে প্রায়ই এই স্লোগান শোনা যায়। কিছুদিন আগে ফিরহাদ হাকিম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কয়েকজন নেতা এবং কয়েকশো কর্মীকে তৃণমূলে যোগ দিয়েছেন। আবার অন্যদিকে জগৎবল্লভপুরে তৃণমূলের যুবনেতা সাবির আহমেদ বেশ কিছু কর্মীদেরকে নিয়ে যোগ দিয়েছেন আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে, এবং সেখানে সংযুক্ত মোর্চা সমর্থিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসেবে আব্বাস সিদ্দিকি দাঁড় করিয়েছেন এই সাবির আহমেদকে। কি অবস্থা! হ্যাঁ, এই দুদিন আগে তৈরি হওয়া একটা দল পুরনো দল থেকে লোকজন নিয়ে চলে যাচ্ছে। এবার একজন নেতা যখন এক দল থেকে আরেক দলে যান, কিছু লোকজনকে তিনি সঙ্গে করে নিয়ে যান, এটা একটা প্রথার মতো হয়ে গেছে। তা সাবির আহমেদও যে গেছেন, তিনিও তার সঙ্গে বেশ কিছু অনুগামীকে, বেশ কিছু লোকজনকে নিয়ে গেছেন। এবার নিয়ে গেছেন তো গেছেন, ভালো কথা, তিনি এই জগৎবল্লভপুরে সক্রিয় একজন তৃণমূল নেতার দুই ছেলেকে আইএসএফে নিয়ে গেছেন তার সঙ্গে। তারা দুজন আব্বাস সিদ্দিকির ভক্ত। এবার এই কথায় যথেষ্ট রেগে গেছেন আব্বাজান। তার বক্তব্য, আব্বাস সিদ্দিকির দল যদি তারা না ছাড়ে তাহলে এই দুই ছেলেকে আমি ঘরে ঢুকতে দেব না, এদেরকে ত্যায্য পুত্র করব। কিন্তু বাবার এই হুমকিতেও দুই ছেলে ঘরে ফিরতে নারাজ। তারা কিছুতেই আব্বাস সিদ্দিকির দল ছাড়বেন না, ভাইজানের দল তারা কিছুতেই ছাড়বেন না। এখন বাবার দল যেতে নাকি ছেলের দল, এটা দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে দোসরামে। আবার এরকমও হতে পারে যে দুজনকে বাদ দিয়ে তৃতীয় কোনো দল এসে এখানে বাজিমাত করে দিয়ে চলে গেল। এইবারে এই এলাকাতে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সীতানাথ ঘোষ, আর এইখানে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রাক্তন তৃণমূল অনুপম ঘোষ। তার মানে জগৎবল্লভপুরে যিনি আইএসএফ এর তরফ থেকে দাঁড়িয়েছেন তিনি প্রাক্তন তৃণমূল, যিনি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন তিনিও প্রাক্তন তৃণমূল। তার মানে এখানে লড়াইটা হচ্ছে তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল ভার্সেস প্রাক্তন তৃণমূল। মানে ইনসেপশনকেও হার মানিয়ে দেবে এই সমস্ত প্লট। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমনিতেই নির্বাচনের পরে বিধায়ক বা সাংসদদের দেখা খুব একটা পাওয়া যায় না, কিন্তু পুরসুরা তৃণমূল বিধায়ক কবে এলাকাতে আসবেন সেটা কেউ জানেই না। তিনি নাকি ফোনও ধরেন না, হোয়াটসঅ্যাপ বা মেসেজের কোনো জবাবও তিনি দেন না। এই বিষয় নিয়ে তৃণমূলের সেই এলাকার একজন পুরনো নেতা এবং জেলার সহ সভাপতি অষ্টবেরা তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার আগে সংবাদ মাধ্যমকে স্পষ্ট বলেছিলেন, বঙ্গধ্বনি যাত্রা করতে গিয়ে গ্রামে গ্রামে মানুষের তাড়া খেতে হচ্ছে। সেখানে এতদিন ধরে যে সমস্ত নেতারা যেতেন, মানুষ তাদেরকে খুঁজছেন। তারা তো পরিষ্কার বলেই দিচ্ছেন যে লুটে পুটে খাওয়া ছাড়া কোনো কাজ হয়নি। এখানে যদি তৃণমূলের তরফ থেকে কোনো বড় মাপের প্রার্থীকে দাঁড় করানো না হয়, তাহলে লোকসভা নির্বাচনের পিছিয়ে থাকার ফারাকটা এখানে আরও বাড়বে। তা সেই বড় মাপের প্রার্থী হিসেবে তৃণমূল এখানে দাঁড় করিয়েছে দিলীপ যাদবকে। দিলীপ যাদবের ওপর দায়িত্ব পড়েছে পুরসুরার আসনটি জেতার। দিলীপ যাদব সেখানে তৃণমূলের হয়ে প্রচার করছেন এবং তিনি প্রচারে বলছেন, আমি নুরুজ্জামানের মতো চোর নই, আমি অপরূপার মতো চোর নই, আমাকে ভোট দিন। নুরুজ্জামানকে তো জানেনি, যার কথা একটু আগেই বলছিলাম, সেই ভ্যানিশ বিধায়ক, এবং অপরূপা হলেন আরামবাগের সাংসদ। মানে তার বক্তব্য হচ্ছে, আমারই দলের দুটি লোক চোর, আমি তাদের মতো নই, আমি একই দলে আছি কিন্তু আমি তাদের মতো চোর নই, তাই আমাকে ভোট দিন। এবার এই কথায় মানুষের মন গলে কিনা সেটাই এখন দেখার বিষয়। এই এলাকায় তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বিমান ঘোষ, যার রোড শোতে মিঠুন চক্রবর্তী নেচেছিলেন। তাকে যখন প্রশ্ন করা হয় বাংলা সন্ত্রাসমুক্ত হবে কি করে, তার উত্তরে মিঠুনদা নাচতে নাচতে বলেন, কেন বিজেপি এলে? এখন প্রায় 70 বছরের মিঠুনদাকে কেউ নাচুন না বলে অনুরোধ করেছিলেন, নাকি তিনি নিজে নিজেই সব জায়গায় এই নাচার ভারটা নিয়েছেন, এই নিয়ে রীতিমতো গবেষণার দরকার বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ ফাজিল সমাজ। যাই হোক, আমরা চলে যাই পরবর্তী কেন্দ্র এবং পরবর্তী প্রার্থীদের কথায়। এরপরের কেন্দ্র হলো আরামবাগ। পশ্চিমবঙ্গের রাজনীতি কবে যে কলতলার ঝগড়া আর দাম্পত্য কলহের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে সেটা এক্স্যাক্টলি পয়েন্ট আউট করে বলাটা মুশকিল। কিন্তু একদিকে যেরকম দেখা যায় যে হাত ধরে শোভন বৈশাখী দল থেকে দলে ঘুরে বেড়াচ্ছেন বন্ধুত্বের টানে, তেমনি আরেকদিকে দেখা যায় রাজনীতির হ্যাঁচকা টানে ভেঙে গেছে একটি দাম্পত্যের সম্পর্ক, যার একদিক পড়ে রয়েছে বিজেপিতে, আরেক দিক চলে এসেছে তৃণমূলে, যার নাম হলো সুজাতা মণ্ডল খাঁ।
রাজনীতির একটি মাহাত্ম্য হলো আজকে আপনি যার সম্বন্ধে কুকথা বলছেন কাল তারই সুখ্যাতি করতে হবে। আর সেই জন্যেই আগে কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 কথা শুনিয়ে দেওয়া সুজাতা মণ্ডলের মুখে এখন বুলি হলো বাংলার এনার্জি মমতা ব্যানার্জি, এবং তারই সঙ্গে তিনি বলছেন বিজেপি হলো ভারতীয় জালি পার্টি। সৌমিত্র খাঁ কান্না ভেজা গলায় অভিযোগ জানিয়েছিলেন যে রাজনীতির জন্য ভালোবাসা ছেড়ে সম্পর্ক ছেড়ে চলে গেছেন সুজাতা মণ্ডল। তিনি বলেছিলেন, সুজাতা তুমি খুব ভুল করলে, এখন থেকে খাঁ পদবিটা আর লিখো না, শুধু মণ্ডল পদবিটাই লিখো। আমরা ইলেকশন এফিডেভিট চেক করেছি, সুজাতা মণ্ডল কিন্তু শুধু মণ্ডলই লিখেছেন, খাঁ পদবিটা ব্যবহার করেননি। যাই হোক, এই সুজাতা মণ্ডল এখানে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তিনি প্রচার করছেন। আর প্রচার করতে গিয়ে তিনি বলছেন বিজেপিকে একটাও ভোট দেবেন না, বিজেপিকে ভোট দিলে আমার মতো অবস্থা হবে, ঘর ভাঙবে, সংসার ভাঙবে। এবার এই অশ্রুতে আরামবাগের মানুষের মনের চিরে ভেজে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সুজাতা মণ্ডলের এই সমস্ত কাজকর্ম থেকে যদি চোখ ঘোরানো যায় তাহলে চোখ পড়বে এই আরামবাগের বিজেপি প্রার্থীর দিকে, যার নাম হলো মধুসূদন বাগ। তিনি আবার আরো এক কাঠি ওপরে। প্রচার করতে বেরিয়ে তিনি একদিন দেখেন যে একজন মহিলা দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। তিনি যে আরামবাগের মানুষের কতটা কাছে, তিনি যে কত কাজের মানুষ সেটা প্রমাণ করার জন্য তিনি গিয়ে এই মহিলার সঙ্গে দেওয়ালে ঘুঁটে দিতে শুরু করেন। দলের কর্মীরা পর্যন্ত হকচকিয়ে যান, কিন্তু এখানেই তিনি থেমে থাকেননি। মধুসূদন বাবু এরপরে একটি বাড়িতে গিয়ে গরু দেখে সঙ্গে সঙ্গে দুধ দোয়াতে বসে পড়েন। তারপরে আবার তিনি খড়ও কাটেন। যাই হোক, তিনি আরামবাগের মানুষের কতটা কাছে, তিনি তাদের হয়ে তাদের জন্য কত কাজ করবেন এসব প্রমাণ করার জন্যই তিনি এগুলি করেছেন। এবার এসব দেখেও আবার আরামবাগের মানুষের মনের চিরে ভেজে কিনা সেটাও দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 2রা মে পর্যন্ত। আপনার ভালো করার ব্যাকুলতা নাকি নির্বাচনী বাতুলতা, কোনটা যে এদের মধ্যে বেশি সেটা বোঝা বড়ই মুশকিল। যাই হোক, এইসব মূর্তিমানেরা মানে আজকের যাদের কথা বললাম এবং এর আগের 2টি পর্বে যাদের কথা বলেছি তারা দাঁড়াচ্ছেন 3য় দফার নির্বাচনে। এদের নির্বাচনী লড়াইয়ের দিনটা হলো 6ই এপ্রিল আর ফলাফল প্রকাশিত হবে 2রা মে। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।